এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। সে কি নাটক! দিল্লির রাস্তায় নাটক দেখলে মনে হবে যাত্রা কোম্পানি চলছে, এমনটা বলছেন বাংলার মানুষ। এমনটা অবশ্য অভিযোগ করছে বিজেপিও, যে সম্পূর্ণটা শুধু নাটক। কিন্তু এই নাটক কেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ দিল্লি এসে কেন নাটক জুড়লেন? ভাবছেন বাংলার মানুষ, আর এও ভাবছেন বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে নাটক তো করছেন, কিন্তু পাত্তা পাচ্ছেন না কেন? দিল্লিতে এসে অনেক চেষ্টা করলেন। বঙ্গভবনে যেখানে দিল্লি পুলিশ ওনারই নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছিল, সেখানে নাটক করে দৌড়াদৌড়ি করে বললেন, এই দেখুন পুলিশ এসেছে আমাদের জন্য তল্লাশি করতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পুলিশ বললে এমনটা কিচ্ছু নয়। তিনি নির্বাচন কমিশনে গেলেন, নাটক করে নাকি টেবিল চাপড়ালেন, কিন্তু তিনি আবার বললেন যে নির্বাচন কমিশন আমার কথা শুনছে না। এমনকি দিল্লির মিডিয়াও মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দিচ্ছে না। সমস্ত ফোকাস নিয়ে চলে যাচ্ছেন তারই জোট সঙ্গী, মানে সেই ইন্ডি জোটের কথা মনে আছে তো, তিনি নাকি পরে আবার বেরিয়ে এসেছিলেন। যাই হোক, কোনো একভাবে তো জোটে ছিলেন। সেই রাহুল গান্ধী সমস্ত মিডিয়া টেনে নিয়ে চলে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন একদিকে এসআইআর এর গুঁতো, অন্যদিকে মানে বাংলার মানুষ বলছে যে ভোটেও নাকি পড়বে জুতো। এই মাঝে দাঁড়িয়ে নাটক ছাড়া আর কোনো উপায় নেই বাংলার মুখ্যমন্ত্রীর। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আমি বাড়িতে পড়া শাড়ি পরে দাঁড়িয়েছি, আমি শুনেছি। পরতে পরতে টুইস্টের অভাব ছিল না, কিন্তু তবু দিল্লিতে বিপ্লব দানা বাঁধল না। জাতীয় সংবাদ মাধ্যম ব্যস্ত থাকলেও মমতার জোট সঙ্গের সংসদ বিপ্লবে খানিকটা যেন নেপোয়ে মারল দই। So this is 100% authentic. Sir, Rajnath Singh is getting exercise because his name is going to be spoken just now. प्रकाशित हुई है या नहीं हुई है? 5 लाइन पढ़ना चाहता हूं जिसमें नरवणे जी ने राजनाथ सिंह के बारे में और मोदी जी के बारे में बोला। डाउन डाउन नरेंद्र मोदी, डाउन डाउन नरेंद्र मोदी, डाउन डाउन मोदी सरकार, डाउन डाउन मोदी सरकार। দিল্লির অন্দরে রাজনৈতিক হাওয়া সংসদে ঘোরাফেরা করছে বুঝে কমিশনে গিয়ে টেবিল চাপড়ে হাওয়া গরমের চেষ্টা ও বিস্তর হয়েছে বলে দাবি বিজেপির। काल जो दिल्ली में किया वो सीधा ड्रामा था। 6 टाइम लेटर लिखा है, आंसर नहीं मिला है, आंसर नहीं मिलेगा। चीफ मिनिस्टर का पैड यूज करने से कोई उत्तर नहीं मिलता है। তবে লাভ যে কিছুই হয়নি তা বলছেন খোদ মমতাই। We went there with 12 victims, 13 victims, 12 victims, along with all the categories. 15 people who went there, but we are humiliated, we are insulted, they didn't listen to us. ভোট বাক্সের ভয় যে তারা করে বেড়াচ্ছে তাও সাফ তৃণমূল নেত্রীর গলায়। First they deleted 40,000 unilaterally, and after that, in the name of logistical mismatch or mismap, in every constituency Trinamool Congress, not BJP. If BJP constituency 2,000, 3,000, 11,000, our constituency 70,000, 1 lakh voters are being deleted. এই তো ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে, তার মানে মেনে নিলেন তো? তৃণমূলের হাতে থাকা বিধানসভায় ভূতেরা দিব্যি বাস করে। এই ভূতেদের ভরসায় ভোট বৈতরণী পার করতেই কি এত মরিয়া মমতা? কারণ হেঁটে চলে বেড়ানো মানুষ তো দুর্নীতির ঠেলায় জেরবার। দিল্লিতে বসেও যে দুর্নীতির ঠেলা বিলক্ষণ টের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রীর পুলিশের বাড়িতেই তো ইডির হানা, এদিকে তিনি বসে দিল্লিতে ছুটে গিয়ে যে ফাইল কাটবেন তাও তো সম্ভব নয়। All the chief ministers are sitting in Bengal. All the leaders from different districts are in Bengal. All the agencies are sitting. All the agencies.
Every day, they are disturbing the people. ভয় পাচ্ছেন? দুর্নীতির চোরা পাকে দল যে হাবুডুবু খেতে চলেছে টের পাচ্ছেন নাকি দীর্ঘদিনের পোট খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়? हमारे साथ जब्ती चल रहा है, हमारे ऊपर में जितना तृणमूल कांग्रेस है झूठा मामला निकाल के एजेंसी निकाल देता है, हमारा पार्टी का डेटा चोरी करते हैं, हमारा पार्टी को आदमी को जेल में भर देता है। এসআইআর আর দুর্নীতির জোড়া ফলায় ক্ষমতা টলমল মমতার, তাই কি এত মরিয়া হয়ে দিল্লি ছুট? ক্ষমতার অপশাসন সামলাতে ব্যর্থ মমতার এবার বিরোধী হওয়ার অনুশীলন শুরু। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো বাংলায় নেই, তল্লাশি চলছে, ফাইল টাইল নিয়ে দৌড়ে গাড়িতে উঠে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফাইল নিয়ে চলে যাওয়ার সময় রিপাবলিক বাংলার সাংবাদিকরা আপনাকে চিৎকার করে প্রশ্ন করবে কেন চলে যাচ্ছেন, সেই সম্ভাবনাও নেই। দিল্লিতে আছেন, মস্ত নাটক করছেন কিশলয়ের অগ্নিবাণে। আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যে প্রশ্ন দিয়ে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব, আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, এসআইআর দুর্নীতিতে বিধ্বস্ত, দিল্লিতে তাই নাটক মস্ত। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে 1 নম্বর শো। অঙ্কন দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র। মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। শ্রেয়সী সিংহ থাকছেন গবেষক, সৌগত সিংহ থাকছেন অধ্যাপক, অ্যাডভোকেট নবনীতা চ্যাটার্জি রয়েছেন আইনজীবী। আমি অঙ্কন দত্তকে দিয়ে শুরু করব। অঙ্কন, শুভেন্দু অধিকারী আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবটাই নাটক করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি বাংলার মানুষের অধিকারের জন্য দিল্লি এসছেন, ছিনিয়ে নিতে দিল্লি এসছেন, তিনি নির্বাচন কমিশনে গিয়ে টেবিল চাপড়েছেন। তাহলে এটাকে নাটক বলা হচ্ছে কেন? তিনি তো অধিকারের লড়াই লড়ছেন। অঙ্কন না, দেখুন, যে যাত্রাপালা আমরা আজকে দিল্লিতে দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী এই দীর্ঘদিনের যে যাত্রাপালা শুরু করেছেন, এ তো আমরা দেখে দেখে অভ্যস্ত। এই যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি ওনার প্রশাসনিক দায়িত্ব এসআইআরে পালন করেননি। মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যে কর্তব্য ছিল যে মানুষের হয়রানি যেন কম হয়, মানুষ যেন আরও সুন্দরভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এর জন্য যখন 1,500 ডেটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার অপারেটর ওনার দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, উনি সেই কর্তব্য পালন করেননি। জায়গায় জায়গায় যেখানে এসআইআর কেন্দ্রগুলোতে রয়েছে, যেখানে তৃণমূলের হারমাত, তৃণমূলের গুন্ডারা গিয়ে গুন্ডামি করেছে, সেখানে পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এবং বর্তমানে মুখ্যমন্ত্রী ওনার যে ভোট লুঠের যে একটা মেশিনারি রয়েছে, সেই মেশিনারিটাকে উনি বাঁচিয়ে রাখতে চান। এসআইআর এর গুতোয় উনি যে পাড়ায় পাড়ায় ওই ধৃতরাষ্ট্রের জন্ম দিয়েছে, মহাভারতের পর আমরা এই পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় ধৃতরাষ্ট্র দেখতে পেয়েছি, যেখানে বীরভূমে একজন ধৃতরাষ্ট্র 389 জনের পিতা, সাকরাইলের একজন ধৃতরাষ্ট্র 310 জনের পিতা, মুর্শিদাবাদের একজন ধৃতরাষ্ট্র 199 জনের পিতা, দার্জিলিং, নাগরাকাটা, আসানসোলে 150-র ওপর সন্তানের জন্ম দেওয়া, এই এক একজন পিতা, এক একজন বাবা, যেগুলোকে তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে, এইগুলো তো এবার ধরা পড়ে যাচ্ছে এসআইআরে। ধরা পড়ে যাচ্ছে তো যে সাদ রাডির মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদি জঙ্গি আজকে পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভায় ভোটার তালিকায় ঢুকে রয়েছে। তাই উনি নাটক করবেন, কালো কাপড় পরে উনি যে নাটকটা মঞ্চস্থ করছেন। আমি জানতে চাই, এই যে পুলিশদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে, বিভিন্ন তৃণমূলের দলবল যাচ্ছে, এর টাকাকে জোগাচ্ছে? আমার আপনার ট্যাক্সের টাকা থেকে এই তৃণমূলের যাত্রাপালার টাকা চলছে কি? আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের কোষাগার ব্যবহার করে কেন তৃণমূল কংগ্রেস জামাতি ভোটার, ভুতুড়ে ভোটার, মৃত ভোটারদের বাঁচানোর এই চেষ্টা করবেন? উনি অসহায় হয়ে গেছেন, একলা পড়ে গেছেন। আমাদেরকে অনেকেই জানাচ্ছিলেন দিল্লি থেকে যে উনি বারবার বলছেন যে ডিএমকে স্ট্যালিনের কাছে যে আপনার ওখানেও তো এসআইআর চলছে, আপনি আসুন না আমার সাথে এই লড়াইয়ে সাথ দিন। ডিএমকে স্ট্যালিন ওনাকে সাথ দিচ্ছে না। উনি চিৎকার করে ডাকছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে যে তেজস্বী বাবু আপনি তো আছেন ওখানে, আপনি আসুন, দিল্লিতেই আছেন, আমার সাথে আসুন। কেউ আসছেন না।
উনি আজকে একাকী, উনি আজকে নিঃসঙ্গ, তাই উনি আর ওনার ভাইপো মিলে এই নাটকটা অঙ্কন, আমি করছে। একটা কথা বলবো অঙ্কন, প্লিজ, আমি একটা কথা বলছি অঙ্কন, আমি বলতে বাধ্য হচ্ছি অঙ্কন, যে উনি নিজে বলেছেন যে এত চাপ দিচ্ছেন আপনারা, কেন্দ্রীয় সরকার নাকি এসআইআর করাচ্ছে ইচ্ছে করে নির্বাচন কমিশনকে দিয়ে, যে ওনাকে বাড়ির কাপড়টা পরে ছুটে আসতে হয়েছে অঙ্কন। এমনকি আগামীকাল উনি নাকি নিজেই, এটা সূত্র মারফত জানতে পারছি, অ্যাপিয়ার করে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। তখন আপনারা কোথায় যাবেন? একদম সব ধাজিয়া উড়িয়ে দেবে উনি বলছেন। উত্তর দিন দ্রুত। এক কাপড়ে উনি দৌড়ে যান ভুতুরে ভোটার বাঁচাতে। উনি এক কাপড় পরে দৌড়ে যান হলো প্রতীক জৈনের বাড়িতে, যখন ইডির তল্লাশি হয় সেই প্রতীক জৈনের দুর্নীতি যেন ইডির হাতে না চলে যায় সেটা বাঁচাতে। রাজীব কুমারকে সিবিআই সামন করলে তখন উনি চলে যান রাজীব কুমারকে বাঁচাতে। কিন্তু আনন্দপুরে বাঙালি লাশ হয়ে পুড়ে মরে গেলে উনি যান না। উত্তরটা নিয়ে আমি অঙ্কন উত্তরটা নিয়ে মণিশঙ্কর আমার বাবু, খুব সন্দেহ রয়েছে কিশোরয় দা, খুব সন্দেহ রয়েছে। এর আগে যখন হাইকোর্টে তদন্ত হচ্ছিল, হাইকোর্টে এই তদন্ত নিয়ে, আইপ্যাকের তদন্ত নিয়ে মামলা চলছিল, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একদল তৃণমূলী লোক গিয়ে রাকাস করেছিল, অরাজকতা তৈরি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি আগামীকাল সুপ্রিম কোর্টে গিয়ে এই ধরনের কোন নৈরাজ্য তৈরির পরিকল্পনায় আছে? কারণ তৃণমূল কিন্তু আদালতকে নৈরাজ্যের আওতায় পরিণত করে। মণিশঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন এমনটা বলছেন বিজেপি, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে তিনি নিজেও বলছেন আমার কথা কেউ শুনছে না, এমনকি নাকি মিডিয়া অ্যাটেনশনও পাচ্ছেন না। তিনি কি করতে এসেছেন দিল্লিতে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন দিল্লিতে এই কলকাতায় যখন তাকে প্রয়োজন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় ইডি রেড চলছে, এত দুর্নীতি হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে এই নাটকটা কেন করছেন? উত্তর দিন মণিশঙ্কর বাবু। প্লিজ ইন্টারাপ্ট করবে না, রিকোয়েস্ট করছি। নাটক থেকে কাপড় পর্যন্ত চলে এসছে, থাক, ওই পর্যন্তই থাক, আর নিচে না নামাই ভালো। আমি যেটা বলছি যে এই যে নাটকের কথা বলছেন, ছিনিয়ে নেওয়ার কথা বলছেন না, দুর্গাপুজোটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, বিভিন্ন জায়গায় দেখলাম উদ্বোধন করতে পারলো না। মাঝখানে আমি দেখছিলাম তার আগে তর্পণ পর্যন্ত ওই নাড্ডাজি এরা শুরু করে দিয়েছিল, সেটাও 1 বছর পরে কন্টিনিউশন করতে পারলো না। একদম না, কন্টিনিউশনটা বলছি, 1 বছর করে আমাদের যাদেরকে আপনারা খুন করেছেন, আমাদের নেতারা প্রতি বছর তাদের জন্য তর্পণ করেন, অনেক কিছু বলতে পারতাম। দিল্লির থেকে এসে এখানে তর্পণ করতে আসছি, শুধুমাত্র ভোটের রাজনীতি করতে আমরা দেখেছি, সেটাই করুক, তর্পণ করা ভালো, তর্পণ করতে পারে, রাইট আছে, কিন্তু সেই কন্টিনিউশনটা নেই। যখন দেখলে এতে হবে না, দুর্গাপূজা দিয়ে ভোট হলো না, তর্পণ দিয়ে ভোট হলো না। এইবার আমি একটা কথা বলছি কিশোরয়, যে এই যে এসআইআরটা হচ্ছে না, এসআইআরটা হওয়ার সময় যখন এই লোকদেরকে ডাকছিল, সেই ডাকার সময় তারা যে যাচ্ছে তার কোনো কী জন্য ডাকছে তার কোনো লিস্ট টাঙায়নি। ডাকার পরে তাদেরকে কোনো রিসিট দিচ্ছে না, যে তিনি প্রেজেন্ট হয়েছেন তার কোনো প্রুফ থাকবে, দিচ্ছে না। সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করছে, সুপ্রিম কোর্ট কিন্তু প্লিজ অঙ্কন, তুমি বলতে থাকো, আমি চুপচাপ। রিসিপ্ট দেওয়া হচ্ছে, আপনি মিথ্যা কথা বলবেন কি করে? সুপ্রিম কোর্ট অর্ডারটা পড়ে তাই হচ্ছে, তুই পরে বলবা, হচ্ছে আমার জানেন না, আপনি বলবেন না, তুমি বলবে। আমি চিৎকার করতে চাইনি, আমার বলা শেষ হোক, তুমি উত্তর দেবে। আমি বলছি তাহলে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হলো এবং পরিষ্কার জানালো, তোমাকে টাঙিয়ে দিতে হবে যে কাকে কি জন্য ডাকা হচ্ছে, এবং রিসিট দেওয়া নিয়ে ফর্ম 7 বাদ দেওয়া নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমি আশঙ্কায় কি আছি জানো তো, এখন বলা হচ্ছে যে যদি কারো ভুল থাকে, তিনি যদি ভোট দিতে না পারেন, তাহলে তিনি ভারতীয় নাগরিক, তার চলে যাবে, এরকমটা নয়। আমি বলছি রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অ্যাক্টের 1950 যে সেকশন 16 আছে, সেখানে সাবসেকশন 1A-তে প্রথমেই আছে, যিনি ভারতের নাগরিক নন তিনি ভোট দিতে পারবেন না। তাহলে ভোট না দেওয়াটা ভারতের নাগরিকত্ব নয়, এটা কি হচ্ছে না? এইবারে তাদের যুক্তি হচ্ছে সাদরাডি ভারতের নাগরিক, বলছি তো আমি, তাদের যুক্তি হচ্ছে বিহারে যেটা করেছিল যে হিউজ বাদ দিয়ে দেবো, পরবর্তীকালে আবার ঢোকাবো, কিন্তু ফর দ্য সেক অফ পার্টিকুলার এই 2026-এর জন্য এত মানুষকে বেছে বেছে বাদ দিতে হবে যে জায়গা থেকে বিজেপি জিততে পারে। হিউজ বাদ দেওয়া হয়েছিল, কাকে ঢোকানো কে করবে? সারা দেশে এরকম একটা মিথ্যা কথাগুলো বলবেন না। হিউজ বাদ দেওয়া হয়েছে, তারপর ঢোকানো হয়েছে কোথায়? 80 বছর 90 বছর ক্যান্সার রোগী আমরা দেখছি, এর জন্য দায়ী আপনারা ডেটা এন্ট্রি অপারেটর দেননি। বলছি কিশোরয়, আপনারা ডেটা এন্ট্রি অপারেটর দেননি, ঠিক রাখুন না অঙ্কন, অনেকদিন
দিন যেতে হবে একে করে অঙ্কন আমি আসছি। মণিশঙ্কর বাবু, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে, প্লিজ একটা প্রশ্ন নিয়ে নিন। মণিশঙ্কর বাবু, আপনি একটা প্রশ্ন নিয়ে নিন। স্যার, আমি আপনাকে বলতে দিলাম, আমি ইন্টারাপ্টেড, আবার বলতে দিচ্ছি। শেষ করব অঙ্কন যেটা আমি আপনাকে একটা প্রশ্ন করছি স্যার। আমি আচ্ছা শেষ করুন, আমি তারপর প্রশ্ন করব, আপনি শেষ করুন। আমি বলবো অঙ্কন যেটা বলছে যে ধৃতরাষ্ট্রের মতো এত 100 ছেলে 50 ছেলে, সাধারণ মানুষ কি জানবে? আগেও যদি ভুল হয়ে থাকে সেটাও ইলেকশন কমিশনই দায়ী, এখনও যদি ভুল হয়ে থাকে সেটাও ইলেকশন কমিশন দায়ী। এমনটা নয় যে আগে ভোটার লিস্টটা প্রিপেয়ার করেছিল তৃণমূল কংগ্রেস বা সিপিএম, এখন করছে ইলেকশন কমিশন। যদি সেটাও ভুল হয়ে থাকে এবার আমার উত্তরটা দিন স্যার। আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন দিল্লি পুলিশ এসে বঙ্গভবনে নাকি তল্লাশি চালিয়েছে। দিল্লি পুলিশ স্পষ্ট বলল আমরা ওনার নিরাপত্তার জন্য বাইরে বাহিনী মোতায়েন করেছিলাম, কোনো তল্লাশি হয়নি। যদি সত্যি ইন্টেন্ট থাকে এসআইআর নিয়ে কথা বলার, তাহলে এসে মিথ্যাচার করা, নাটক করার কি আছে? কেন তিনি মিথ্যাচার করছেন? আমি বলছি কিশোরই তোমাদের কথায় মমতা ব্যানার্জি এরকম নাটক করে বলে পুরো ফোকাসটা চলে গেল রাহুল গান্ধীর দিকে, মমতা ব্যানার্জির দিকে গেল না, কিন্তু তিনি নাটক করেন। আমি বলছি এরকম একটা এমন দিন আছে যে রিপাবলিক বাংলা মমতা ব্যানার্জির প্রসঙ্গ ছাড়া আলোচনা করেছে, তোমরা ফোকাসটা রাখছো কেন? তোমরা কেন ফোকাসটা রাখছো? দিল্লি রাখছে না, মোদি যতদিন পর্যন্ত না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দুর্নীতি কমবে এবং যতদিন পর্যন্ত না হিংসা কমবে, বোমা পড়া কমবে, দুর্নীতি কমবে, চাকরি চুরি কমবে, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলবো। উনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা ব্যানার্জিকে বাইপাস ভুলে গিয়ে থাকেন স্যার, আমি একবার মনে করাচ্ছি, বাংলার মুখ্যমন্ত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। 2 মাস পর কি হবে জানি না। আমি নবনীতার কাছে যাব, দিল্লির প্রসঙ্গটা টানবে। আমি নবনীতার কাছে যাব। আসছি স্যার, আপনি বলেছেন নবনীতা। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যা করছেন উনি নাকি বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে করছেন। মণিশঙ্কর বাবু বলছেন এসআইআর নিয়ে উনি লড়াই করছেন যাতে যাদের নাম বাদ গিয়েছে ভুলভাবে তাদের ফিরিয়ে আনা যায় ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে দিল্লিতে উনি যা করছেন তা কি কোণঠাসা হয়ে করছেন, ভয় পেয়ে করছেন? দুর্নীতির একদিকে পাশের মধ্যে পড়েছেন, একদিকে ওই ফাঁসে দুর্নীতি, আরেকদিকের ফাঁসে এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা। নবনীতা, উনি কেন গেছেন আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি উনি এতদিন বাংলার মানুষের অনেক ভালো করেছেন, অনেক উন্নতি করেছেন, অনেক হিত করেছেন। এবার উনি গেছেন দিল্লিতে, দিল্লির মানুষের ভালো করবেন, হিত করবেন, যাতে ওখানেও কিছু চাকরি প্রার্থী এরকম রাস্তার মধ্যে পড়ে টড়ে থাকে, ওখানেও এরকম অনেক অভয়া, অনেক কসবা ঘটনা ঘটতে পারে। সেই জন্যই উনি বোধহয় গেছেন। বাংলায় এত শান্তি করে, এত হিত করে ওনার শান্তি হয়নি, দিল্লি গেছেন। আমি আজকে একটা কথাতে খুব অবাক হয়েছি। কাকলি ঘোষ দস্তিদারকে একটা সিম্পল কোয়েশ্চেন করেছিলেন দিল্লি পুলিশ যে আপনি কে, হু আর ইউ? কাকলি ঘোষ দস্তিদারকে অবাকভাবে রেখে গিয়ে বলেন হ্যাঁ আপনি জানেন না আমি কে? মানে উনি কত বড় সেলিব্রিটি ভাই, ওনাকে না জানলে একটা অন্যায় হয়ে যাবে, একটা বিশাল বড় অপরাধ হয়ে যাবে। কে উনি ভাই? হু দ্য হেল আর ইউ কাকলি ঘোষ দস্তিদার, যে আপনাকে না জানলে বিশাল বড় অন্যায় হয়ে যাবে? আমি অবাক হচ্ছি যে তৃণমূল দলটা মানে নিজেদেরকে পর্দায় আনবে বলে, পাবলিসিটি স্টান্ট করবে বলে কতটা নিচে নামবে। আজকে আইপ্যাকের মামলার ডেট ছিল, লাস্ট ডেট গেছে 15 জানুয়ারি, যদি আমি খুব ভুল না করে থাকি। আজকে সেটা টাইম নিয়েছে ইডি এবং কেন্দ্রীয় সরকার। কেন নিয়েছে? মানে এই বিষয়টা নিয়ে তৃণমূল সরকার বা তার কর্মীরা এই কথা বলবে, টাইম তো নিয়েছে ইডি এবং কেন্দ্রীয় সরকার, রাইট? আমি একটু স্পষ্ট করে দর্শকদের জন্য বলি কেন টাইম নিয়েছে। টাইম নিয়েছে তার কারণ আগের ডেটে কোর্ট থেকে বলা হয়েছিল যে একটা এফিডেভিট দেওয়ার জন্য, হলফনামা দেওয়ার জন্য, যেটা সেই 15 তারিখের পর আজকে হচ্ছে 3 তারিখ, এতদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট গতকালকে দিয়েছেন। তো একটা হলফনামা পড়ে তার রিপ্লাই রেডি করতে, সেটাকে রিপ্লাই দেওয়ার জন্য একটা মিনিমাম সময় তো যে কোনো উকিলে লাগে, আমাদেরও লাগে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, যেখানে এরকম একটা সেন্সিটিভ ইস্যু। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? ইন্টেনশনালি তারা টাইমটা ওয়েস্ট করেছে, টাইম ওয়েস্ট করে গতকালকে দিয়েছে হলফনামাটা যাতে আজকে মামলাটা না হয়। ইন্টেনশনালি আজকে মামলাটা না হওয়ার জন্য পুরো প্রপাগান্ডাটা করা হয়েছে। হলো এবার একটা ছোট্ট, আমি জাস্ট পুরো হলফনামাটা বিষয় আমি জানি না, যতটুকু দেখেছি বা যতটুকু বুঝতে পেরেছি সেটুকুই বলছি আমি। এফিডেভিট একটা জায়গায় বলা হয়েছে যে ইডি আধিকারিকদের পারমিশন নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে গেছিলেন তার সো কল্ড গ্রিন ফাইল নিতে। খুব হাস্যকর একটা বিষয়, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট লাস্ট ডেটে বলেছিলেন যে তার মানে ইডি, কোনো এক ইডি আধিকারিকের ফোন তিনি সব কিছু গুটিয়ে পাটিয়ে নেওয়ার সময় ভুলবশত নিয়ে চলে এসেছিলেন।
তাহলে পারমিশন নিয়েই কি ওনার ফোনটা চুরি করেছিলেন নাকি আমি ভুল বললাম? পারমিশন নিয়ে ইডি আধিকারিক দিয়ে দিলেন, আমি বলতে পারবো না, অঙ্কন বা মণিশঙ্কর দা বেটার বলতে পারবো, আমার ঠিক জানা নেই বিষয়টা, যে ইডি আধিকারিক কি তার মানে নিজের ফোনটা দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নিয়ে তার ফোনটা নিয়ে নিয়েছিলেন? কোনটা আমি একটু বুঝতে পারছি না। যদি হ্যাঁ হয় পারমিশন নিয়ে থাকে তাহলে দুটোর জন্য নিয়েছেন, যদি না হয় তাহলে উনি পারমিশন নেননি, উনি মিথ্যে হলফনামা দিয়েছেন। আর উনি যতটুকু উনি বলেছেন দ্যাট শি ইজ অ্যান অ্যাডভোকেট, সো বিং অ্যান অ্যাডভোকেট উনি নিশ্চয়ই জানেন যে হলফনামাতে মিথ্যে বললে কি হয়। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটা কথা বলে শেষ করব, আগামীকালকে একটি মামলা আছে, এসআইআর এর মামলা আছে। এটার আমি একটা কাউন্টার চাই, আপনি আইনজীবী, আমি আরেকজন আইনজীবীর থেকে এটার একটা উত্তর চাই। মণিশঙ্কর বাবু যে কথা তুলছেন নবনীতা, এই পয়েন্টগুলোর আপনি কাউন্টার দিন ছোট্ট করে, আবার আমি নবনীতার কাছে ফিরবো, শুনি আপনার উত্তর। কারণ ও প্রথমেই বলেছে যে এটা আমি না জেনে বলছি, ফলে আমি একটা অ্যাডভাইস করব যে না জেনে যদি বলাটা এত বড় একটা মিডিয়ায় না বলাই ভালো। না আমি বলিনি, ভুল বলছেন মনিদা, ভুল বলছেন। না না তুমি বলো তো, এই বিষয়টা জানা নেই, বিষয়টা জানা নেই, তুমি রেকর্ড করো না। আপনি অর্ধেক নিয়ে বলছেন, আপনার সুবিধা মতো জায়গা নিয়ে বলছেন, এটাই আপনাদের প্রবলেম। কোনটা জানা আছে? একদম আপনি অর্ধেক যতটুকু নিয়ে বলছেন, যতটুকু নিয়ে কথা বললে আপনার সুবিধা হয়। কোনটা জানা আছে সেটা বলো, তার উত্তরটা আরে দাদা আপনি ততটুকু নিয়েই কথা বলছেন যতটুকু বললে আপনার সুবিধা হয়। আমি এভিডেভিটের একটা সেন্টেন্স নিয়ে কথা বলেছি, বাকিগুলো নিয়ে বলিনি। কোর্ট তো অ্যাডজুডিকেট করবে, ঠিক বলেছে না ভুল বলেছে? মমতা ব্যানার্জি কোথায় এফিডেভিট দিবে বলেছে চুরি করেছে? আমি ভুল বলছি তো? আপনি ঠিকটা বলুন, কি বলা আছে? আমি কিশোরকে বলছি, নবনীতা বলছি যে আমার জানা নেই, সেজন্য বললাম যে এটাও নলেজে নেই। না ভুল বলছেন না, আপনি মিথ্যে বলছেন, জানা বিষয় একদম ভুল বলছেন আপনি। চালাতে পারো তোমার বাইকটা? হ্যাঁ চালাও, আর কে থেকে চালাও। আমি বলেছি আমি এই পার্টটুকু জানি, বাকিটা জানি না। আমি এটা বলেছি, আমি এই পার্টটুকু জানি। এই কথা বলছেন নবনীতা, উত্তর দিন। ইচ্ছে করে এফিডেভিট দিচ্ছেন, ইচ্ছে করে নাটক করছেন, এটা বলছেন নবনীতা, উত্তর দিন মণিশঙ্কর বাবু। বলেছে আমি মোবাইল চুরি করেছি, মানে মণিশঙ্কর বাবু উত্তর দিন। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করে এফিডেভিট দিয়েছেন এবং নাটক করছেন। না না না, আমি দেরি করে যদি এফিডেভিট দিই তার কনসিকুয়েন্সটা আমি ফেস করব কোর্টের কাছ থেকে। সেটা নবনীতার কি গেল আর আমার কি গেল? কোর্ট ঠিক করবে যে আমি কবে এফিডেভিট দেব, আমি কবে এফিডেভিট দেব, সেটা কোর্ট ঠিক করবে। আমরা দেরি করে এফিডেভিট দিই, এটা এই যে আমরা যে অ্যাডভোকেট, আমাদের ছোট ছোট যে ঠিক করবে যেটা ইন্টেনশনাল না আনইনটেনশনাল, আমি ঠিক করব না তুমি ঠিক করবে, তো কোর্ট ঠিক করবে, কোর্ট অ্যাকসেপ্ট করেছে। তার মানে কি এটা না অভ্যাস হয়ে গেছে, ইন্টেনশনাল করছে কি আনইনটেনশনাল বলার রাইট নেই আমার, কাটাছাড়া করার রাইট আমার নেই। সুপ্রিম কোর্টের জজেরা কি বলবে? এখানে কে ইন্টেনশনালি করছে কে আনইনটেনশনাল এটুকু বোঝার তো জায়গা আছে আমাদের। জায়গা আছে বলে কোর্ট বুঝে গেছে। আমি তো কোনো জাজমেন্ট দিচ্ছি না, যেটা বলো ভাই। কি মুশকিল, আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না। এখনো শ্রেয়সী এবং সৌগত বাবু বলেননি। আই এম নট ওভার হিয়ার টু পাসিং মাই জাজমেন্ট। সৌগত বাবু, আমি আসি, সৌগত বাবু এখনো বলেননি, নবনীতা আসছি। সৌগত বাবু, দিল্লি ড্রামা ফ্লপ হয়েছে কি হিট হয়েছে? আমি জিজ্ঞেস করছি সৌগত বাবু, দিল্লি ড্রামা ফ্লপ না হিট? দিল্লির যে ড্রামা সেটা তো সম্পূর্ণভাবে ফ্লপ। এছাড়াও বলতে চাই, এই বাংলায় যখন এই মমতা ব্যানার্জির কালীঘাট থেকে 15-20 কিলোমিটার রেঞ্জের মধ্যে যখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী চাকরি হারার জন্য কাঁদে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী চাকরি না পাওয়ার জন্য কাঁদে, যখন মা বোনেদেরকে ধর্ষণের জন্য কাঁদে, গণধর্ষণ হয় তারা কাঁদে, যখন আনন্দপুর মাত্র তার 20 কিলোমিটার দূরে ডিস্টেন্স মোমো কারখানায় আগুন লেগে এত প্রাণ চলে যাওয়ার জন্য যখন নৃশংস ঘটনা ঘটলো, তখন মমতা ব্যানার্জি এই বাংলায় 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যেও যেতে পারলেন না। যে কাপড়ে সাধারণ কাপড়ে ছিলেন বা ভালোভাবে পরেও তিনি যেতে পারতেন এই কলকাতার সহনাগরিকদের জন্য, কিন্তু তিনি তা না করে দিল্লি চলে যেতে পারছেন বাংলাকে বাঁচানোর জন্য। 1500 কিলোমিটার দূরে উনি সাধারণ ড্রেস পরে, যে ড্রেস বাড়িতে পরে থাকেন সেটা পরেই চলে যাচ্ছেন। এই জবাব বাংলার মানুষ দেবে। দিল্লির এই সফর মমতা ব্যানার্জির ক্ষমতা বাঁচানোর শেষ চেষ্টা। বাংলায় ক্ষমতা হারাচ্ছেন তিনি জানেন, দুর্নীতির পাহাড় ফাঁস হচ্ছে, তাই দিল্লিতে নাটক ভরপুর। কিন্তু দিল্লিতে রায়টা দিল্লি দেবে না, ভোটের রায় দেবে বাংলা। আমার প্রশ্ন আছে, এই সব প্রশ্নের জবাব নেই বলে আজকে তিনি দিল্লিতে গেছেন।
আমি জানতে চাই তৃণমূল মুখপাত্রের কাছেও প্রশ্ন আছে, মমতা ব্যানার্জির কাছেও প্রশ্ন আছে, আপনারা তো দিল্লির কয়লা উপর ভরসা কেলেঙ্কারির করেন। টাকা কোথায়? আপনারা তো বাংলার নেতার উপর শিক্ষক ভরসা নিয়োগের করেন না। লুটের হিসাব কে দেবে? দিল্লিতে যখন রায়টা গরু দেবেন পাচারের না, টাকা কারা দিল্লির ফুলে লিডারের ফেপে উপর উঠলো? ভরসা করেন কেন? মমতা ব্যানার্জি বাংলার ভোটে হেরে লিডারের উপর গেছে, ভরসা রাখুন না। মণিশঙ্কর বাবুরা হেঁটে গেছে, তাই সাইকোলজিক্যাল ওয়ার খেলছেন, সাইকোলজিক্যাল ওয়ার ভেবেছেন, সাইকোলজিক্যাল ওয়ার করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে আবার ক্ষমতায় মমতা ব্যানার্জিকে বসাবেন না তার ভাইপোকে বসাবেন, সেটা মণিশঙ্কর বাবুরাই ভালো জানেন। আমরা জানি ভোটের মাঠে পাচ্ছেন না বলে এটা নতুন গেম, নতুন স্ক্রিপ্ট, নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করে প্রতিষ্ঠানকে দুর্বল করা, এটা মমতা ব্যানার্জির একটি পুরনো কৌশল। নির্বাচন কমিশন এর আগেও ঠিকঠাক বারবার করছে ধরে না। করেছেন। আরে তিনি মুখস্থ বলবেন না, সবসময় এগুলো বলুন প্রতিষ্ঠান না। বিরোধী কাজ করতে ভালোবাসেন, আপনি যখন কথা বলছিলেন, প্রতিষ্ঠানের সাথে তাহলে থাকেন দেশে কি না। আপনার জন্য আলাদা উনি সব সংবিধান আছে নাকি সুপ্রিম মশাই? কোর্টকে চ্যালেঞ্জ আরে করছেন, দেশে কি আপনার জন্য আলাদা উনি সংবিধান আইনকে আছে? চ্যালেঞ্জ আপনি করছেন। ওনার মধ্যে কথা বলছেন? উনি আমি মমতা বলছি আপনি ব্যানার্জি মুখস্থ মানেই না বাদ দিন, দুর্নীতি, আপনি আর একটুখানি দুর্নীতি বলুন। মানেই মমতা ব্যানার্জি। আরে ভাই, মমতা ইতিহাসের মতো দুর্নীতি বলে যাচ্ছে। একই ওই যে, মুদ্রার দেশে আপনার জন্য এপিক আলাদা ওপিক। সংবিধান আছে। হ্যাঁ আমি এটাই বলছি আমি মুখস্থটা বলতে চাই। বাদ দিন, আমি বলছি না, যে আপনি কি এসআইআর কি ঠিক হচ্ছে? আপনি কি আইপ্যাকের আপনি- মুখস্থ আপনি- বলছেন? আপনি- আপনি আইপ্যাকের কথা একদম বলছেন? বলুন। ঠিক অঙ্ক করছেন, 100% যখন যে বলছিল, আইপ্যাক আপনি ঠিক যখন করছেন। বললেন, বলুন। তাহলে এটা আপনি অধীর ওনাকে বলুন না। ডিস্টার্ব করছেন। আপনার জন্য তো- আপনার জন্য তো দেশে আলাদা কারোর কথা শোনা যাবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আশির কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাতে চাই। আমি এক এক করে আসি সবার কাছে। আমি এখনো শ্রেয়সী বলেননি, আমি যাব, একের উপরে কথা বললে কারুর কথা শোনা যাবে না স্যার, এরকম ভাবে কারুর কথা শোনা যাবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই। নিচু তলার পুলিশ কর্মীদের কি বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনিয়ে আমি আজকে দ্বিতীয় অগ্নিবাণ নেব, তারপর ডিবেটের পরের অংশে যাব, শ্রেয়সীর কাছে যাব। দেখুন। আমি একটা কথা বলি রাজীব, কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যে পুলিশ গভর্নমেন্টকে ভালোবাসে না, সেই পুলিশকে আপনি রেখেছেন কেন? আপনি তো পুলিশ মন্ত্রী, দুর্নীতি করার জন্য রেখেছেন। গভর্নমেন্ট যাই বলুন না কেন ম্যাডাম, ওই পুলিশ তো আপনারই ডিপার্টমেন্ট, আপনার তো জানার কথা কেন দুর্নীতি হতে দিচ্ছেন। আপনি যদি জানেন যে পুলিশ রয়েছে এমন যারা দুর্নীতি করে, তাদেরকে রেখে দিয়ে আপনি বাংলার মানুষের প্রতি অপরাধ করছেন, আর আপনি দিল্লিতে এসে নাটক করছেন। আজকের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ প্রশ্ন করছি আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, তৃণমূলের রাজত্বে দুর্নীতি রাজা, দুর্নীতির রাজত্ব চলছে, দুর্নীতি রাজা হয়ে বসে আছে। শ্রেয়সী, আপনার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বড় একা হয়ে পড়েছেন না, তাকে কোনো রাজনৈতিক নেতৃত্ব তার পাশে এসে দাঁড়াচ্ছে, না মিডিয়া বেশি তাকে ফোকাস করছে, উল্টে ইলেকশন কমিশনে গেছেন, তারাও তার কথা শুনছে না, তিনি নিজেই বলছেন তিনি পাত্তা পাচ্ছেন না। অন্যদিকে রাজ্যে চলছে ইডির হানা, দুর্নীতিতে কোণঠাসা এবং এসআইআর এর ফাঁসে পড়ে হাঁসফাঁস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিন শ্রেয়সী। স্বাভাবিকভাবে কিশলয়, বাংলার যে ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি সেটা ঢাকার জন্যই দিদি কিন্তু দিল্লিতে এই নাটকটি রচনা করেছেন, হ্যাঁ না? আর মামলায় নিজের হাজির হওয়া মানেই রাজনৈতিক অনিশ্চয়তা। যারা আইনের উপর ভরসা রাখেন কিশলয়, তারা কখনোই আদালতকে এরমভাবে মঞ্চ বানাবেন না। এটি আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, উনি যে এই নাটকটি করলেন, মানে মাননীয়াকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, উনি যে এই নাটকটি করলেন, রচনা করলেন, তাতে আখিরে কার ভাবমূর্তি নষ্ট হলো? পুরো ভারতবর্ষের গণতান্ত্রিক ভাবমূর্তির কিন্তু বিশাল একটি ক্ষতি। ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে, আমরা সবসময় দেখি প্রধানমন্ত্রী গিয়ে গণতান্ত্রিক স্থিতিশীলতার কথা বলেন, বার্তা দেন, তখন একজন মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ ভারতের অভ্যন্তরীণ যে অস্থিরতার ছবি, সেটাকে কিন্তু পুরোপুরি তুলে ধরছে। এবং দিল্লির মতে আমাদের এখানকার যারা এই পলিটিক্সকে অবজার্ভ করছেন সবসময়, এটা শুধু রাজ্য রাজনীতি নয়, এটা একটি জাতীয় স্বার্থের মানে বিশাল ক্ষয়ক্ষতি, আমার এটা মনে হয়। তাছাড়া যাদের নিয়ে তিনি দিল্লিতে গেছেন কিশলয়,
যারা এসআইআর এর জন্য যিনি দাবি করছেন যে যারা স্বজন হারিয়েছেন তাদের নিয়ে উনি দিল্লি পৌঁছে গেলেন সোজা। ওনার তো কি করা উচিত ছিল, ওনার তাদের সাথে সহযোগিতা করা উচিত ছিল। স্বজন হারিয়েছে মানে তারা যে ব্যক্তি হোক, তারা যদি বাইরের থেকে আসা ব্যক্তিও হয়, যেরকমই পরিবার হন, তারা স্বজন হারিয়েছে মানে তারা নিশ্চয়ই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছেন, তারা যে কারণেই স্বজন হারাক না কেন। উনি বলছেন এসআইআর, কিন্তু যে কারণেই তারা স্বজন হারাক না কেন তারা নিশ্চয়ই একটা মানসিক অশান্তিতে আছেন। এই মুহূর্তে তাদের নিয়ে দিল্লিতে এসে একটি রাজনৈতিক ঘটনাকে রচনা করে সেটিকে একটি নাটক বানিয়ে, এইটা আমার মনে হয় না করার খুব দরকার ছিল। আর এই যেই দাবিটা উনি করেছেন যে বঙ্গভবনে দিল্লি পুলিশ গিয়ে অত্যন্ত অস্থিরতা একটা পরিবেশ করেছেন এবং প্রত্যেকটি মানুষকে গিয়ে জিজ্ঞেস করছেন, আমার কোথাও একটা মনে হয় এটি একটা সত্য ঘটনা নয়। দিল্লির যে দিল্লি পুলিশ সেটি তারা অত্যন্ত ডিউটিফুল, অত্যন্ত কর্তব্যপরায়ণ। তারা বঙ্গভবনে গেছে নিশ্চয়ই, হয়তো পুলিশ এটাকে রেফিউট করেছে। দিল্লি পুলিশ বলেছে আমরা এরকম কোনো তল্লাশি করিনি। দিল্লি পুলিশ বলেছে যে আমরা বাহিনী মোতায়েন করেছিলাম ওনাদেরই সুরক্ষার জন্য। একদমই তাই, তারা করেননি ম্যাম। আমি আপনার কাছে আবার আসছি, আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, এই দুর্নীতি এবং দুর্নীতিতে বিদ্ধ একটি সরকার, সেই সরকারের মাথায় যিনি বসে আছেন তিনি দিল্লিতে এসে যে নাটক মঞ্চস্থ করলেন, এর পরিপ্রেক্ষিতে তাকে কি ভারতবর্ষ থেকে অস্কার বা গ্র্যামি বা বিভিন্ন প্রাইজের জন্য নমিনেশন দেওয়া হবে? কারণ কাজের কাজ বাংলার মানুষের জন্য তো কিছু হচ্ছে না অঙ্কন, এমনটা বলে তো মনে হচ্ছে না, বাংলার মানুষও মনে করছে না। আপনারা কি বলছেন রাজনৈতিক দিক থেকে? আপনারা কিভাবে এই পার্টিকুলার মমতা বন্দ্যোপাধ্যায় যে মুভটা করেছেন দিল্লি এসে তার মোকাবিলা করবেন? অঙ্কন, দেখুন, সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক ড্রামাবাজি, কারণ ভারতবর্ষের সবচেয়ে বড় নাটকবাজ মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ যাই বলুন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মানুষের কথা না বলে, মানুষের দৈনন্দিন অভাব অভিযোগ চাহিদা মেটানোর কথা না বলে, শুধুমাত্র নিজের ক্ষমতার চেয়ারকে নিয়ে এই ড্রামাবাজি নাটকবাজি তো মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তো যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখনও এই নাটক করতেন, যখন ক্ষমতায় থাকেন তখন এই নাটক করেন। কিন্তু দিল্লির মতো জায়গায় এইসব নাটকের কোনো গুরুত্ব নেই, না মিডিয়া গুরুত্ব দেয়, মিডিয়া টেনশন দেয়, না অন্য কোনো রাজনৈতিক দল পাত্তা দেয়। ভারতবর্ষে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটকে পাত্তা দেয় না। এই নাটকটা করে উনি বাংলাকে টুপি পরাতে পারেন, কিন্তু যতই করো রঙ্গ আর পাবে না বঙ্গ। আর ওনার বঙ্গ জেতার রাজনীতি শেষ, উনি আর বাংলা জিততে পারবেন না, এটা দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আমি বলছি যে এই যে অপমানের তত্ত্ব, এই যে যখনই বৈঠক করেন তখনই বলেন অপমান, কি এ তো দীর্ঘদিনের। প্রণব মুখার্জির সাথে বৈঠক করেন, বেরিয়ে এসে বলেন প্রণব মুখার্জি আমার দাবির কথা মানেনি, উনি অপমান করেছেন, আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত। রাষ্ট্রপতির সাথে দেখা করেন, বলেন আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত, আমি অপমানিত। রাজ্যপালের কাছে যান, বলেন আমি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। প্রধানমন্ত্রীর কাছে যান, একই তত্ত্ব নিয়ে চলে আসেন। উনি একটা অপমান শ্রী নিজের মাথায় মুকুট করে পরে নিক। কিন্তু এটার পরেও আমার কথা হচ্ছে, এই যে তৃণমূল এত গলা ফাটাচ্ছে, এই মুখ্যমন্ত্রী বললেন যতই এসআইআর করো, আমি বলে দিচ্ছি, ভবিষ্যৎবাণী করছি, আমি এর থেকেও বেশি ভোটে জিতবো, এর থেকেও বেশি আসন নিয়ে জিতবো। তাহলে তো ভালো। আপনারা যদি এসআইআর এর পর আপনাদের ঐতিহাসিক সাফল্য পান, তার মানে এসআইআরটা ভালো হচ্ছে। তাহলে কোনটা ঠিক? আপনার এসআইআর হওয়ার পর আপনি যদি জেতেন ভোটে, সেটা তার মানে আপনি যদি প্রেডিকশন করছেন, তাহলে এসআইআর আটকাচ্ছেন কেন মশাই? আর যদি এসআইআর এর পর আপনি হেরে যান, তাহলে এরকম কেন? আসলে এই কারণেই নিমহান্স দুটো ওনার কেন্দ্র তৈরি করছে, একটা রাঁচিতে, একটা গৌহাটিতে। এই হারার ভয় তৃণমূলের সব নেতার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তাদের জন্যই নিমহান্স দুটো কেন্দ্র করছে, রাঁচিতে আর গৌহাটিতে, পাশাপাশি কেন্দ্র। যে যেখানে চাইবেন এক কেন্দ্রে ভিড় করবেন না, কেউ রাঁচিতে, কেউ গৌহাটিতে যাবেন। একটা কলকাতাতেও করা হোক। মণিশঙ্কর বাবু, আমি আসছি অঙ্কন, একটা কলকাতাতেও করা হোক। মণিশঙ্কর বাবু, আমি প্রশ্ন করছি যে দুর্নীতির গুঁতো তাই ভোটের বাক্সে পড়বে জুতো, এই তত্ত্বটা বুঝে গিয়ে কি এই টোটাল ড্রামাটা চলছে? তেমনটাই তো অঙ্কন বলছে। উত্তর দিন স্যার। এইটাই যে এরকম একটা চ্যানেল আছে যেখানে জুতো, কাপড়, গুতো, নাটক এইসব আলোচনা হবে, তার জন্য টিআরপি বাড়বে, সেই জন্য ভোটও বাড়বে। শুনুন, অঙ্কন যেটা বলছিল না যে এসআইআর হলে ভোট বাড়বে, ঠিকই তো বলছিল। যদি পিপির রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে মেনে, যদি আইন মেনে এসআইআর হয়, তার কথাটা বলেছে। কিন্তু তখন তো বোঝেনি যে আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন শুধুমাত্র কেন্দ্রের কথা এটা করবে। আমি বলছি কি, তৃণমূল যদি হেরে যায়, তৃণমূল যদি হেরে যায় গণতান্ত্রিক পদ্ধতিতে, আমার বিন্দুমাত্র কোনো অনুশোচনা হবে না, দুঃখ হবে না।
গণতান্ত্রিক পদ্ধতিতে যদি হেরে যায়। কিন্তু আমার কথা হচ্ছে আবার কি করবে? যে আমি জুতো পেটা করে হারাবো হারাবে? কিভাবে, যখন তাকে কোনো কিছুতে পাচ্ছি না, ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে বাদ দিয়ে দেবো। আমি বলছি তুমি যে কথাগুলো বলছিলে না, যদি পুলিশ যদি এত খারাপ না, হয়, সে আমাকে পুলিশকে একটা কথা কেন- বলুন। কেন তাড়াচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের আচ্ছা, কেন্দ্রে please, একটা কথা, একটা লাইন। না, না, আমি ভুলে মমতা যাবো। বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে আফগানিস্তানি ভোটার পাওয়া না, গেছে। ঠিক আছে, ঠিক সেটাকে কি আছে, বাদ দেবো না সেটা- পুজো ঠিক করবো আছে। সেটাকে? আমি বলছি সেটা ইলেকশন কমিশনার যেটা ভালো বুঝবে, আইন তো মেনে সেটাই তো করবে। করছে না, আপনারা। তোমার কথা নয়। তখন আমি ইলেকশন বলছি- কমিশন ঠিক আমি করছে, তাহলে বলছি মেনে নিন যা হচ্ছে আমি ঠিক বলছি হচ্ছে। যে কিশোরই যেমন বললো না, সেটা তো পুলিশ বাদ যদি দিচ্ছে। এত খারাপ হয় তাদেরকে না, বাদ না, স্যার, দিচ্ছে না বাদ কেন? দিলে তো আপনারা আমি আপত্তি বলছি করছেন, টেবিল BSF এর চাপড়াচ্ছেন, স্যার। against এ molestation-এর হ্যাঁ। কেস, তাহলে বিএসএফ কে তাড়াবে মমতা। ইডির এগেইনস্ট স্যার, যার বিরুদ্ধে হবে তাকে ব্যবস্থা নেবে। না, না, স্যার, উকিলদের বিরুদ্ধেও তো কেস থাকে, তাহলে কি আপনাকে কে ধরবে? কোনো উকিলের বিরুদ্ধে molestation-এর কেস থাকলে তো আপনাকে ধরবে না, স্যার। BSF এর একজন জওয়ানের বিরুদ্ধে কোনো কেস হলে গোটা BSF কে হাতা খুন্তি নিয়ে তাড়া করতে বলা হয়। কোলটা পুরোপুরি সেন্ট্রালের আন্ডারে, সিআইএসএফ কে কে তাড়াবে? কেন্দ্র তাড়াবে না স্টেট তাড়াবে? এগুলো ক্লারিফাই করো। ইডি যে কেস খেলো টাকা নিয়ে, কে তাড়াবে? কেন্দ্র তাড়াবে? আরে বাবা, আপনারাও তো কেস অঙ্কন খেয়েছেন। জানে না হয়তো আপনাকে তাড়াতে হবে। তোমার মনে আছে কিনা জানি না। তৃণমূলকে বাংলার আমি মানুষ শেষ তাড়াবে, কথাটা এটা বলি। বাংলার মানুষ ঠিক চিৎকার করে নিয়েছে। কিছু হবে না, আমি বললাম তো। শেষ চিৎকার করে কিছু হবে না, তাহলে মুখ্যমন্ত্রীকে গিয়ে বোঝান। দিল্লিতে চিৎকার করছে কেন? যে প্ল্যানিং দিল্লিতে চিৎকার করছে কেন? বাংলায় ফিরে আসুন। বাংলায় আনন্দপুরের চিৎকার শুনতে পায় না মুখ্যমন্ত্রী, বাংলায় আনন্দপুরের চিৎকার শুনতে পায় না, অভয়ের মা বাবার চিৎকার শুনতে পায় না, চাকরিহারাদের চিৎকার শুনতে পায় না। কতগুলো চাকরিহারা বেকার, তারা যারা শিক্ষক তারা আত্মহত্যা করেছে, তাদের নিয়ে কবে দিল্লি যাবেন? ঠিক হলো তো? যারা যারা আপনাদের চাকরি দুর্নীতির জন্য যে যুবকগুলো চাকরি উত্তর চাই মণিশঙ্কর বাবু, উত্তর নেই মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু উত্তর দিতে পারছেন না, ঢোক গিলছেন। মণিশঙ্কর বাবু আমি উত্তর বলবো দিতে একটা পারছেন না। লাইন, যে প্ল্যানিং কমিশন কিশোরই তোমার মনে আছে? প্ল্যানিং কমিশনে মমতা ব্যানার্জি পার্টিসিপেট করতে গিয়ে কিভাবে অপমান করেছিল মাইকটাকে অফ করে দিয়ে? আরে কি তার মানে তুমি জানো না হয়তো। ফলে আরে ওনার সময় উনি যদি বলবেন, ওনার অপমানিত ভাত হয়, ভাগাবি সারাদিন তাহলে শুনতে বসে আছে লোক। অপমানিত যখন হবে তখন তিনি বলবে তো অপমানিত হচ্ছে। সারা জীবন ফলে অপমান মানুষ হয় বুঝবে। মমতা ব্যানার্জি। আর ভারতবর্ষের মমতা ব্যানার্জি শুধু বিজেপির চোর চুরি করার সময় অপমানিত হন না, একমাত্র তো মমতা ব্যানার্জি বাংলায় কথা বলে। যখন নারীরা ধর্ষিত আর হয় কে কথা তখন বলে? উনি অপমানিত হন না। তোমাকে আমি এটা প্রশ্ন বাংলায় করছি। যখন চাকরি চুরি হয়, যখন স্কুলগুলো বন্ধ হয়, তখন উনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জা পান না, অপমানিত হন না। আসলে এক কান কাটা রাস্তার সাইড দিয়ে যায়, যারা দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এই দোকান কাটা রাজনৈতিক দল, মাঝ রাস্তা দিয়ে যায়, এদের কোনো লাজ শরম কিচ্ছু নেই। মানুষ শুনছে না কেন তোমাদের না, কথা? না, আমি আজকে ব্রহ্মাস্ত্র নিতে চাই। আমি শোনে না। না, 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 এক সেকেন্ড মণিশঙ্কর বাবু, কেউ যদি কথা না শোনে তাহলে পরে আপনারা ভয়, মানে তৃণমূল এত ভয় পাচ্ছে কেন? এত কেউ ভয় রিয়াকশন পাচ্ছে না কিশোর। রিয়াকশন কারণ আমি তৃণমূল ভয় পাচ্ছে যে হেরে যেতে পারে এইবার, ভারতবর্ষের নাগরিক তাই না? হিসেবে চাইছি গণতান্ত্রিক পদ্ধতি মেনে যে আসবে সে আসুক না কেন। কিন্তু যিনি দাদাকে আমি ইন্টারাপ্ট করছিলাম এই কারণে যে দিল্লি, আরে স্যার, গণতান্ত্রিক পদ্ধতিটাই তো চাই, কিন্তু কেউ যদি ব্যালট পেপার খেয়ে নেয়, মানে যখন ব্যালট পেপারে ভোট হয় তখন যদি কেউ খেয়ে নেয়, তাহলে সেটা কি করে গণতান্ত্রিক পদ্ধতি হয় স্যার? আমি বলছি উনি বললেন যখন আচ্ছা বলো, ডায়মন্ড আবার হারবারে বলো। আমাদের প্রতীকের আচ্ছা, আবার উপর বলো। কালো সেলোটেপ দিয়ে আপনি ভোট করান, আবার শেষ সেগুলো হলে বলবে। গণতান্ত্রিক? আবার শেষ হলে বলবে। সেইগুলো গণতান্ত্রিক? ঠিক। আমি বলছি দাদাকে, আমি বলছিলাম যে উনি না, না, বলছিলেন আমি ব্রহ্মাস্ত্র নেব। মমতা কিশোর আর ব্যানার্জি কিছু অগ্নিবাণে এক সেকেন্ড, কিশোর আর অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র আমি নেব, নিয়ে ডিবেটের তৃতীয় অংশে যাব। মণিশঙ্কর বাবু আসছি। আজকের ব্রহ্মাস্ত্র, অপশাসনে টলছে ক্ষমতা, বিরোধীরা শাসক, বিরোধী মমতা, বিরোধী হওয়ার প্র্যাকটিস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিন নবনীতা। আমি আসছি মণিশঙ্কর বাবু আবার। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আসনে বসার প্র্যাকটিস? দিল্লি সফর কি সেই প্র্যাকটিসের ফলাফল? উত্তর নবনীতা। দিল্লি অব্দি কেন যেতে হবে কিশোর? আমার পাশেই তো বসে আছেন মনিদা। উনি কি অবলীলায় আমি একটা কথা বললাম উনি মডিফাই করে সুন্দর করে সেটাকে নিজের পছন্দ মতো আর্টিকেল, বিশেষণ, অবজেক্টিভ সব কিছু লাগিয়ে দিলেন। এই আর কি ব্যাপার? অথচ একটু আগে উনি অঙ্কন যখন ইন্টারাপ্ট করছিল তখন উনি বললেন এই অঙ্কন আমাকে ইন্টারাপ্ট করে আমি কিন্তু ভুলে যাব। কিন্তু উনি সেই বেলায় ভুলে গেলেন না, উনি মনে করেই বললেন। কারণ দুটোর মধ্যে কোনো একটা মিথ্যে উনি বলছেন। যাই হোক, সেই বিষয়ে কথা আমি নাইবা বললাম। আমার বিষয় হচ্ছে এখন এসআইআর কি জন্য কি আদৌ কেউ মারা গেছে? এই প্রশ্নটা আমার রইল। এসআইআর জন্য কি আদৌ কেউ মারা গেছে নাকি সবটাই রাজনীতি? যদি যেত এসআইআর জন্য তাহলে হয়তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লি যেতে হতো না। কারণ খুব ভালো করে দেখুন, এই রাজনীতি বলেই কিন্তু এসআইআর নাম করে যে লোকগুলো মারা গেছে বা অন্য কিছু, আমি জানি না, বা অন্য কিছু, হ্যাঁ আমি জানি নাই বললাম, এটা আমি জানি না, কারণ আমি তৃণমূল দলটি করি না, তো আমি জানি না। অন্য কোনো কারণে মারা গেছেন, আমি জানি না কী কারণে।
তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আনন্দপুরে উনি গেলেন না, এতগুলো লোক মারা গেল, ঝলসে গেল। তার মানে এটা রাজনীতি, তো এসআইয়ের জন্য কেউ মরেনি। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে ভবানীপুরে 40,000 নাম বাদ গেছে। 40,000 অসুবিধা কোথায়? মনে পড়ছে, আশা করি মনে পড়বে সবারই, ধনধান্য প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে ভবানীপুরটা না বহিরাগততে ভরে গেছে। তাহলে যদি বহিরাগততে ভরে যায় তাহলে 40K নাম বাদ দেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়, খুব ছোট্ট একটা ব্যাপার। 40K নাম বাদ যেতেই পারে এখানে। উনি আজকে যে দিল্লি গেছেন, সেই যে আগামী যে মামলা করবেন, এটা আমার মনে হয় ওনার ইন করা উচিত। সুপ্রিম কোর্টে এরকম একজন অ্যাডভোকেটকে দেখুক যিনি ইন মামলা করবেন। আমরাও একটু আইনটা শিখি ওনার কাছ থেকে, এই আশা আমি রাখবো। উনি ইন মামলা করবেন অবশ্যই। সৌগত বাবু 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হওয়ার প্র্যাকটিস শুরু করেছেন। আসছি মণিশঙ্কর বাবু। সৌগত বাবু 30 সেকেন্ড। একদম, কারণ একটা বর্তমানে স্লোগান উঠে গেছে, জেনে গেছে মমতা, সাথে নেই জনতা। মমতা ব্যানার্জি জানে এই বাংলার মানুষ দুর্নীতিতে ক্লান্ত হয়ে গেছে। তার আমলে যে দুর্নীতি হয়েছে, প্রশাসন ভেঙে চুরমার হয়ে পড়েছে, তাই তিনি জানেন এই সরকার টেকানা কোনো মতেই যাবে না। কিছুদিন আগে দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলে গেছেন 50%-এর বেশি শতাংশ আমরা বিজেপি এবারে ভোট পাবে। তাহলে আসন সংখ্যাটা কোন জায়গায় দাঁড়ায় নিশ্চয়ই চিন্তা করুন। তাই নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য দিল্লিতে গিয়ে বিরোধীর আসনে বসার জন্য এবং বিরোধিতা করার জন্যই তিনি এইসব নাটক করছেন এবং ফেডারেলিজমের আড়ালে দুর্নীতিকে ঢাকার চেষ্টা করছেন। এটা বাংলার জনতা, গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। উত্তর দিন মণিশঙ্কর বাবু 30 সেকেন্ড। দেখুন, আমার কথা হচ্ছে যে তৃণমূল সরকার, মানে তৃণমূল পরিচালিত সরকার নিয়ে যে দুর্নীতির কথা বলা হয়, যে আরও যে করাপশনের কথাগুলো বলা হয়, সেগুলো সবগুলো যে মিথ্যে, আমি সেটা স্বীকার করি না। সত্যি কতগুলো জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু আপনাকে দেখতে হবে যখন বলে যে একটা সরকার এতদিন হয়ে গেল, যেতে হবে, না হলে সে ডিক্টেটরশিপ হয়ে যাবে, আরও করাপ্টেড হয়ে যাবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল সেন্ট্রাল গভর্নমেন্টেও। কারণ তিনি এসছে 11তে, ওটাও এসছে 14তে। তাহলে সেই ক্ষেত্রে একটা কথা স্বীকার করতে হয় যে তৃণমূল কংগ্রেসের সরকারে যদি অনেক করাপশন হয়, কেন্দ্রীয় সরকারও নিশ্চয়ই কিছু করাপশন আছে। কিন্তু একটা জিনিসের জন্যই মমতা ব্যানার্জিকে সবাই রাখতে চায়, যে ভারতবর্ষে কেউ যদি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে, সেটা মমতা ব্যানার্জি, আর কোনো লিডার নেই। সেজন্য আপনি একা দেখতে পাচ্ছেন, কারণ করোনার সময় দেখছেন। হাত তুলছে মণিশঙ্কর বাবু, 1 সেকেন্ড, উত্তরটা নি, কাউন্টারটা নি। হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে এইবার দেখতে চাই। উনি বাংলার মোহটা ছাড়ুন, বাংলার ক্ষমতার চেয়ারটা ছাড়ুন, নবান্ন থেকে বিদায় নিন, বাংলা থেকে বিদায় নিন, বিজেপির বিরোধিতা করুন খুব ভালো করে। আমরা সত্যি সেই অভাবটা অনুভব করছি। দাদা আমাকে 10 সেকেন্ড দিন। আমরা সেই অভাবটা অনুভব করছি, সত্যিকারের অভাবটা, যে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে আমরা কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখব, কবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথ কাঁপাবেন। উনি শুরু করে দিয়েছেন, এখন প্র্যাকটিসটা শুরু করে দিয়েছেন, কারণ আর এপ্রিলের পর তো উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। মুখ্যমন্ত্রী হিসেবে এটা ওনার শেষ দিল্লি সফর, এরপর ওনাকে দিল্লিতে যেতে হবে বিরোধী নেত্রী হিসেবে প্র্যাকটিস করার জন্য। তাই প্র্যাকটিস করছেন, বিরোধিতা করুন। বাংলার মানুষ এই নৈরাজ্যবাদী, দুর্নীতিগ্রস্ত, ভোট ব্যাংক শোষণকারী, আমি একটা কথা বলবো চায় না। আমি একটা কথা বলবো যে এই কথাটা 16তে বলেছিলে, এই কথাটা 21-এ বলেছিলে। আমি বলছি যেটা সেটা তোমরা দুবার বলেছিলে, তাহলে মমতা ব্যানার্জি আমি বলছি দেওয়াল লিখন পড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি। আপনার চেয়ে বেশি রাজনীতি করেন উনি, প্যারাশুটে নামেননি। উনি বুঝে গেছেন, দেওয়াল লিখন উনি পড়ে নিয়েছেন যে না, আর ক্ষমতায় ফেরা হবে না। তাই বিরোধী নেত্রী হিসেবে মহড়া শুরু করে দিয়েছেন, উনি প্রস্তুতি নিচ্ছেন নিজে বিরোধী নেত্রী হিসেবে। বলছি তো, আমি বলছি তুমি যেমন বললে যে মমতা ব্যানার্জি প্র্যাকটিস করা শিখুন, যে বিরোধী হয়ে কি বলবেন। 16তে বলেছো, 21-এ বলেছো, এরপর শুরু করছে বলতে দিচ্ছি। আমি বলছি যে 16 পরেও তোমরা বলতে শিখেছো, আবার 21-এ আসবে, 21-এর পরেও বলতে শিখছো, 26 আসবে।
আমি বলছি চলে যাবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যাবে। যদি না যায় তাহলে তোমরা ঘরের কাছ থেকে কি বলবে সেই প্র্যাকটিসটাও শেখাও, মানুষের কাছে বলো যে যদি না যায়, তৃণমূল যদি থেকে যায়, শ্রেয়সী একদম কনক্লুডিং কমেন্ট, আমার কাছে সময় কম, শ্রেয়সীর কাছে যাব আমি, আসছি 30 সেকেন্ড। শ্রেয়সী কনক্লুডিং কমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী হওয়ার প্র্যাকটিস করছেন? একেবারেই মমতা বুঝে গেছেন যে উনি আর থাকবেন না। একটি মানুষ যে মুখ্যমন্ত্রী, সে কন্টিনিউয়াসলি এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, এরকম নৈরাজ্য চালাচ্ছে, এরকম পলিটিক্যাল মার্ডার্স হচ্ছে, উনি কি আর থাকেন? আর থাকার মতন কি ইউএসপি আছে ওনার কাছে? আর উনি সবসময় নিজেকে বিরোধী নেত্রী মনে করে এসেছেন। আমার তো মনে হয় না মুখ্যমন্ত্রীর মতন কাজ উনি কখনো খুব একটা করেছেন। কোন মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যায়? কোন মুখ্যমন্ত্রী এরকম ভাষা প্রয়োগ করে বলুন? আজীবন উনি বিরোধী নেত্রী নিজেকে কনসিডার করেছেন। এখন আরো অতিরিক্ত বিরোধী নেত্রী এস্টাবলিশ করার জন্য উনি তৈরি হচ্ছেন। উনি জেনে গেছেন যে ওনার আর ক্ষমতা থাকবেন না, এটা আমি নিশ্চিত। মণিশঙ্কর বাবু কিছু একটা বলছিলেন, আমি একদম 5 সেকেন্ড দিতে পারবো। আমি যেটা বলছিলাম যে অঙ্কনরা 16তে যা বলেছিল, 21-এ যা বলছে, এখন বলছে যে না এবারে যাবে। আমি বলছি যদি না যায় তাহলে তোমরা প্র্যাকটিসটা শেখো। মমতা ব্যানার্জি বুকে গেঁথে নিয়েছেন যে চলে গেছি, ওই জন্যই বিরোধী হওয়ার নাটক শুরু করে দিয়েছে। এখন নাটক, কারণ এপ্রিলের পর থেকে নিজেটা ফুল ফর্মে করতে হবে, ফুল ফর্মে। এখন ব্যাট প্যাট ওটি বেঁধে নিয়েছে, এরপর সব আপনি লোকের কথা মডিফাই করে বলেন, এটা আপনার রাজনীতি। বেশ, আমার এখানে শেষ করতে হচ্ছে, আমি এখানে শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শোনা যাচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করবেন, সেই দিকে তো নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কি সওয়াল করেন। কিন্তু দিল্লিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তাকে কেউ পাত্তা দিচ্ছেন না, মণিশঙ্কর বাবুর কথা অপমানিত হচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে। কিন্তু যেন মনে হচ্ছে বাংলার মানুষ মনে করছে যে তিনি যেচে যেচে গিয়ে অপমানিত হচ্ছেন। এমনকি কেউ অপমান না করলে হয়তো তিনি বলছেন যে আমায় একটু অপমান করো, যাতে 4টে মিডিয়া আসে, যাতে একটু দেখায় লোকে যে আমি দিল্লি এসেছি। সবাই শুধু রাহুল গান্ধীর কথা শোনাবে, সবাই শুধু রাহুল গান্ধী যে বোকা বোকা কথাগুলো বলছেন ওগুলো শোনাবে, এবং তারপর সরকার যে উত্তরগুলো দিচ্ছে সেইগুলো শোনাবে। আমার কথাও শোনো কেউ। একদিকে দুর্নীতির ফাঁস, সেই ফাঁসে ফেসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইডি রেড চলছে, গোছা গোছা টাকা আবার পাওয়া যাচ্ছে, আবার আজকে উদ্ধার হয়েছে বাংলায় আসানসোলে। এবং অন্যদিকে এসআইআর এর গুঁতোয় বাংলার মানুষ বলছেন যে একদিকে এসআইআর এর গুঁতো, অন্যদিকে ভোট বাক্সে পড়বে জুতো। তাই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্র্যাকটিস শুরু করেছেন বিরোধী হওয়ার? সেই দিকে নজর থাকবে। ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, মাধ্যমিক চলাকালীন ফোন ব্যবহারের অভিযোগ উঠে আসছে। মাধ্যমিক চলাকালীন ফোন ব্যবহার, পরীক্ষা কেন্দ্রে ফোন ব্যবহার, শিক্ষক ও শিক্ষাকর্মীদের। ব্রেকিং নিউজ উঠে আসছে, পরীক্ষা কেন্দ্রে ফোন ব্যবহার, শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতিবাদ করায় স্কুল পরিদর্শককে বেধড়ক মার, পরিদর্শককে মারধর করে আটকে রাখার অভিযোগ উঠে আসছে। পূর্ব বর্ধমানের জামালপুর আঝাপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পরিদর্শককে মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়েছে। মেমারি তারকেশ্বর রোড অবরোধ। অন্যান্য শিক্ষকদের আক্রান্ত জামালপুর পূর্বচক্রে এসআই প্রশান্ত কবিরাজ। এবং অন্যান্য টিচাররা ছুটে চলে আসে স্ট্রং রুমের মধ্যে, যদিও স্ট্রং রুমে হেডমাস্টার মশাই ছাড়া অন্য কারোর আসার অ্যালাউ নেই। তারপরে সিদ্ধার্থবাবু ধস্তাধস্তি করে আমার কাছ থেকে প্রমাণ যেটি আমি কালেক্ট করেছিলাম মোবাইলটি, সেটি কেড়ে নেয় এবং আমাকে গালিগালাজ করে। আমাকে বলে আপনি আমার স্কুল থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন, এই ধরনের অনেক কিছু গালিগালাজ করে। ডান চোখের এই অংশটাতে ঘুষি মারে, মাথায় ঘুষি মারে। একই সঙ্গে সিদ্ধার্থবাবু, তার সঙ্গে প্রদীপ পণ্ডিত এবং অতনু মুখার্জি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।